সায়ন চমকে উঠে খাওয়া থামিয়ে মোহিতবাবুর দিকে চাইল। চেয়ে দেখে কালো পশমের চাদর জড়ানো ধূসর রঙের ঘন ধোঁয়ায় তৈরি একটা মূর্তি ওর পাশে দাঁড়িয়ে আছে। আমিও আগে এসব কিছুই বিশ্বাস করতাম না জানেন, কিন্তু গত বছর আমার জীবনে এমন এক ঘটনা ঘটলো। আগেই বলেনি, এখানে যিনি কথা বলছেন তিনি হলেন মোহিতবাবু। তার কথা শুনে সায়ন মুখ টিপে কিছুটা হাসলো। বোঝাই যাচ্ছে ভদ্রলোক এখন ওকে একটা গাঁজাখড়ি গপ্প শোনাবেন। প্রাথমিক পরিচয়ের পর সায়ন ওনাকে জিজ্ঞেস করেছিল, আপনি কি এখানে আজই এসেছেন? তামাশাই পিশাচে বিশ্বাস করেন নাকি? না তো। লোকটার নিশ্চয়ই মাথার গন্ডগোল আছে মনে মনে ভেবেছিল সায়ন। মুখে বলেছিল না, ওসব ভূতপ্রেত পিশাচ ফিসাচে তার বিশ্বাস নেই। ওনারা দুজনেই বারান্দায় দুটো বেতের চেয়ারে বসেছিল। কমে আসা আলোয় সামনের উপত্যকা আর দূরের বরফের মুকুট পড়া পাহাড় চূড়ার ছবিটা আস্তে আস্তে যেন অন্ধকারে হারিয়ে যাচ্ছিল। ঠান্ডাটাও সেই সঙ্গে বেশ জাঁকিয়ে পড়েছিল। কিছুক্ষণ আগে লাঞ্চ সেরেই বেরিয়ে পড়েছিল সায়ন। পাহাড়ের চড়াই উতরাই ভেঙে বেশ কিছুক্ষণ হেঁটে এসেছে সে। এখানে আসার পর সায়ন আর কোনো গেস্টকে দেখতে পায়নি। পাহাড়ের কোলে বসানো কাঠের তৈরি ছোট্ট ওই হোমস্টে। এখানে মাত্র দুটো ঘর, একটা একতলায় আর অন্যটা দোতলায়। দুটোরই সামনে ছোট্ট এক ফালি করে বারান্দা। সায়ন দোতলার ঘরটা নিয়েছিল। লাঞ্চের পর যখন বেড়াতে বের হলো তখনও একতলার ঘরটা তালাবন্ধ দেখেছে সে। ও ধরেই নিয়েছিল আজকে এখানে ওকে একাই গেস্ট হিসেবে থাকতে হবে, কারণ এই অবেলায় আর কোনো টুরিস্ট আসার সম্ভাবনা নেই। তাই বেরিয়ে ফেরার পর ওর ঘরের সামনের বারান্দায় পাতা চেয়ারে এই ভদ্রলোককে বসে থাকতে দেখে একটু অবাকই হয়েছিল সে। তারপর ভেবেছিল উনি নিশ্চয়ই একতলার ঘরটাতে আছেন, হয়তো বেরিয়েছিলেন, তাই সায়নের সঙ্গে তার আর দেখা হয়নি। যাই হোক, 50 পেরোনো সেই ভদ্রলোক সায়নকে দেখে মৃদু হেসে বলেছিলেন, এখান থেকে সামনের ভিউটা দেখতে না ও অসাধারণ লাগে, তাই এখানে এসে বসেছিলাম। আশা করি আপনি বিরক্ত হচ্ছেন না। যদি বলেন তো উঠে যাই। বুঝলেন তো মশাই, সে এমন এক ভয়ঙ্কর ঘটনা আমার মতো অবিশ্বাসী মানুষেরও ধ্যান ধারণা পুরোপুরি বদলে দিয়েছে। সত্যি বলতে কি, আমাকেই আমূল বদলে দিয়েছে। সায়ন দেখলো নিভে আসতে থাকা দিনের আলো আর ভদ্রলোকের চাদর জড়ানো ফ্যাকাশে মুখটাকে কেমন যেন গা ছমছমে আর রহস্যময় করে তুলেছে। সায়নের সব বোগাস ব্যাপারে মোটেই বিশ্বাস করে না। ভূতের গল্পও পড়ে না, হরর মুভিও দেখে না সে। এগুলো পড়া বা দেখা মানে নেহাতি সময় নষ্ট বলে মনে হয় ওর। কিন্তু আজকের এই নিস্তব্ধ পরিবেশে সন্ধে নামার মুখে এরকম একটা গল্প শুনতে বোধ হয় মন্দ লাগবে না তার। তার উপর এখানে সন্ধ্যের পর থেকে আর কিছুই করার নেই। এখানে আসার পর থেকে নেট কানেকশনও পাওয়া যাচ্ছে না। আর এই বাড়িটাতে আজ ওরা মাত্র দুজনেই আছে। তাই সময় কাটানোর জন্য মোহিতবাবুর গাঁজাখড়ি গপ্পটা শুনতে লাগলো সে। লাভাবাজার থেকে 10 কিলোমিটার দূরের এই গ্রামটিতে আজ সকালেই এসে পৌঁছেছে সায়ন। পৌঁছাবার পর চারিদিকের দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল সে। মাইলের পর মাইল বড় বড় পাইন গাছের জঙ্গলে ঢাকা সবুজ পাহাড়, আর সেগুলোর কোলে ছোট ছোট রঙিন ছোপের মতো ছড়িয়ে আছে কয়েকটা গ্রাম। দূরে দেখা যাচ্ছে ঝকঝকে নীল আকাশের নিচে বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘা। গত 6 মাস ধরেই সায়নদের অ্যাড এজেন্সিতে কাজের চাপ ছিল খুব বেশি। দিনের 15-16 ঘন্টায় এজেন্সিতেই কাটাতে হয়েছে তাকে। এখন কাজের চাপ একটু কমতেই 1 সপ্তাহের ছুটি নিয়েছিল সে। কলকাতার ব্যস্ত জীবন থেকে দূরে নির্জন কোনো জায়গায় একদম একা কয়েকটা দিন কাটাতে চেয়েছে সে। তখন ওকে উত্তরবঙ্গের এই জায়গাটায় আর এই হোমস্টের সন্ধান দিয়েছিল ওরই এক সহকর্মী প্রদীপ্ত। সেদিনই ইন্টারনেটে 3 দিনের জন্য বুক করে নিয়েছিল এই রুমটা। ঘটনাটার সূত্রপাত গত বছর এপ্রিলের এক সকাল।
মোহিতবাবু বলতে শুরু করলেন। জানেন সায়নবাবু, সেদিন সকালেও যথারীতি আমাদের বাড়ির বারান্দায় বসে চা খাচ্ছিলাম আমি। খেতে খেতে খবরের কাগজও পড়ছিলাম। বাগানে একটা চক্কর মেরে এসে আমার চেয়ারের পাশে থাবায় মুখ রেখে বসেছিল ডাকু। ডাকু আমার পোষ্য, 3.5 বছর বয়স। এমনিতে ঠান্ডা মেজাজে, কিন্তু চার্জ করার ওস্তাদ। হঠাৎ একটা পচা গন্ধ পেয়ে কাগজ থেকে মুখ তুলে সামনে তাকিয়ে দেখলাম লাল কাপড় পরা, সারা গায়ে ছাই মাখা, কপালে তেল সিঁদুর লেপা এক সাধু কখন যেন বাগানের গেট খুলে ঢুকে বারান্দার সামনে এসে দাঁড়িয়েছে। ছায়ের ফাঁক দিয়ে সাধুর গায়ে কাঠকলার মতো কালো রং দেখা যাচ্ছিল। লিকলিকে শুকনো চেহারা, চোখ দুটো টকটকে লাল, গলায় ছোট ছোট হাড়ের তৈরি 2-3টে মালা ঝুলছে, আর 2 কানে দুলছে 2টো ছোট হাড়ের টুকরো। হাতে একটা আবার সিঁদুর মাখানো মরার খুলি, আর একটা হাড়। টের পেলাম পচা গন্ধটা ওই সাধুটার গা থেকেই বেরোচ্ছে। আমার সামনে এসে সেই খুলিটা হাতে নিয়ে বিড়বিড়িয়ে কি সব মন্ত্রতন্ত্র পড়তে শুরু করলো। তারপর সেই হাড়টা আমার দিকে তাক করে বার কয়েক ঘুরিয়ে নিয়ে বলল, দে বেটা দে, 501 টাকা দে। 4 দিন পরে অমাবস্যা, সেই রাতে করালিডাঙ্গার শ্মশানে গিয়ে পিশাচকে ভোগ চড়াবো, দে ভোগের খরচ দে। বুঝলেন সায়নবাবু, এই ধরনের ভণ্ড লোককে আমি 2 চক্ষে দেখতে পারি না। মানুষকে ভয় দেখিয়ে টাকা রোজগার করাই এগুলোর পেশা। তার উপর সবাইকে তুই তোকারি করাটা এদের এক বদ অভ্যেস। মেজাজটা গেল গরম হয়ে। বললাম, তুই কাকে ভোগ দিবি না দিবি তার খরচ আমি দিতে যাব কেন রে? আর তুই আমাকে তুই তোকারি করছিস কোন সাহসে? আমি আবার তোর কোন কালের বেটা হলাম রে? যা ভাগ এখান থেকে। সাধুটা আমার ধমক খেয়ে ওর গনগনে লাল চোখ দুটো বড় বড় করে আমার দিকে চেয়ে রইল। তোর ভালোর জন্যই বলছিলাম রে বেটা, আমাকে খালি হাতে ফিরিয়ে দিলে তোর বিপদ আছে। দে টাকাটা দে, আমার হাতে বেশি সময় নেই। সাধুটার ঠেটাবো দেখে আর ওর ভয় দেখানো কথাবার্তা শুনে আমার প্রচন্ড রাগ হলো। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বেশ চিৎকার করে বললাম, তুই কি ভেবেছিস তোর এইসব ভয় দেখানো কথা শুনিয়ে আমাকে ভয় পাইয়ে আমার থেকে টাকা হাসিল করতে পারবি? বেটা ভণ্ড কোথাকার, তোর বুঝলু কি অন্য জায়গায় দেখা গে যা। ভালোই ভালো এখান থেকে যাবি নাকি অন্য ব্যবস্থা করব? আমার চিৎকার শুনে ডাকু দেখি শরীরটা টান টান করে দাঁড়িয়েছে। ওর গলা থেকে একটা চাপা গর্জন বেরিয়ে আসছে। সাধুটা ডাকুর দিকে একবার দেখে আমাকে এমন বিশ্রী একটা গালাগাল দিল যেটা শুনে আমার মাথায় আগুন জ্বলে উঠল। হারামজাদা কোথাকার! এরপর আমি ডাকুকে সাধুটার দিকে লেলিয়ে দিলাম। ডাকু ছুটে গিয়ে এক লাফে সাধুটার বুকের ওপর ঝাঁপিয়ে পড়ল। ডাকুর আচমকা হামলায় সাধুটা টাল সামলাতে না পেরে চিত হয়ে মাটিতে পড়ে গেল। ডাকু ওর বুকের দুপাশে পা রেখে মুখের কাছে মুখ রেখে দাঁড়িয়ে রইল। আমিও রাগ সামলাতে না পেরে সাধুটার কাছে ছুটে গিয়ে ওর পাঁজরে এক লাথি কষিয়ে বললাম, বেটা বদমাইশ ভণ্ড কোথাকার, এবার দেখা দেখি তোর কত ক্ষমতা। আজ তোকে কুকুর দিয়ে খাওয়াবো। আমার চিৎকার শুনে ঘর থেকে আমার স্ত্রী সোমা ছুটে এলো। কি এসব? কি করছোটা কি? তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? আমাকে লাথি মারলি তুই? আমাকে আমাকে অপমান করলি? মানে তুই পিশাচের অপমান করলি। এর ফল তোকে ভুগতে হবে। পিশাচ তোকে কোনোদিনও ছেড়ে দেবে না রে। পিশাচ তোর জীবন ছাড়খাড় করে দেবে। যা যা, তোর সব পিশাচ ফিশাচের ভয় অন্য কাউকে দেখাবে যা। আর কোনোদিন যদি তোকে এ বাড়িতে ঢুকতে দেখেছি তো তোর কপালে অশেষ দুঃখ আছে, এই বলে দিলাম। সাধুটা বাগান পেরিয়ে গেটের বাইরে চলে গেল। তারপর সেই হাড় আর খুলি হাতে নিয়ে আমাদের বাড়ির চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে কিসব মন্ত্র আওড়াতে শুরু করলো। কি দরকার ছিল বলো তো?
এরকম একটা বিশ্রী ঝামেলা করার? কটা টাকা ওকে দিয়ে দিলেই তো পারতে। কি এমন ক্ষতি হতো তোমার? কি বলছো তুমি? ও যে আমাকে বিশ্রী এমন একটা গালাগাল দিল, তারপরেও আমি ওকে ছেড়ে দেবো বলতে চাও? ওকে আরো মারা উচিত ছিল। ভিক্ষে চাইতে হয়তো ভিখিরির মতো চাইলেই পারতো। 5-10 টাকা না হয় দিয়ে দিতাম, 50 টাকাই না হয় দিতাম। তা না, একেবারে 501 টাকা। টাকা কি গাছে ফলে? তাও আবার ভয় দেখিয়ে। যত সব বুজরুকি। এসব তান্ত্রিকরা কখন কার কিভাবে ক্ষতি করে তার কোনো ঠিক আছে? বাড়িতে একটা বাচ্চা আছে। তোমার এই বাড়াবাড়িগুলো না আমার মোটেই ভালো লাগে না। আমি তো আর তোমার মতো ওরকম মনে কুসংস্কার পুষি না, তাই এ জাতের বদমাইশ ভণ্ডগুলোকে প্রশ্রয় দেওয়ার কোনো বাসনাও আমার নেই। সোমার আগে গজগজ করতে করতে ভেতরে চলে গেল। এরপর 4 দিন পার হয়ে গেল। সেই সাধুর ব্যাপারটাও ততদিনে আমার মন থেকে উধাও হয়ে গেছে। সেদিন বাগবাজারে আমাদেরই এক সহকর্মীর নাতির অন্নপ্রাশনে আমাদের নিমন্ত্রণ ছিল। ওখান থেকে খেয়ে দিয়ে যখন শ্যামনগরে পৌঁছালাম, রাত তখন 11:15। আমাদের বাড়িটা স্টেশন থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। জনহীন রাস্তায় অটো চেপে আসতে আমাদের খুব একটা অসুবিধে হচ্ছিল না, কারণ সেই পথ আমাদের কাছে নিজের হাতের তালুর মতো চেনা। কিন্তু অন্ধকারটা সেদিন বড্ড বেশি ছিল। অটোতে চেপে আস্তে আস্তে আকাশের দিকে মুখ তুলে চেয়ে দেখলাম চাঁদের কোনো দেখাই নেই। মনে পড়ে গেল ওই বেটা সাধুর হিসেব অনুযায়ী আজ অমাবস্যা। পাড়ার রাস্তাটায় ঢুকেছি সবে। এত রাতে রাস্তায় কোনো লোকজনও নেই। আর কয়েকটা বাড়ির পরে আমাদের বাড়ি। ঠিক তক্ষুনি খেয়াল করলাম রাস্তার একটা জায়গা থেকে সরু ধোঁয়া উঠছে। খুব ঘন ধোঁয়া। ভেজা খড় বা নারকেলের ছোবড়া জ্বালালে যেমন হয়, অনেকটা সেরকম। এখানে ধোঁয়া কেন? প্রথমে ভাবলাম কেউ হয়তো সিগারেট খেয়ে জ্বলন্ত টুকরোটা এখানে ফেলে গেছে, কিন্তু দেখলাম কোনো আগুন টাগুন দেখা যাচ্ছে না। তাছাড়া সিগারেটের ধোঁয়া এত ঘন হয় না। তাহলে কি রাস্তার নিচের পাইপে কোনো গ্যাস জমেছে? সেটাই কি বেরিয়ে আসছে কোনো ফাটল দিয়ে? রাস্তার আলোটা 10 দূরে থাকায় তেমন স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম না। রাত হয়ে যাওয়ায় আশেপাশের বাড়িগুলোর আলো নিভে গেছিল। ব্যাপারটা সেরকম একটা পাত্তা না দিয়ে আমরা অটো থেকে নেমে বাড়ির সামনে দাঁড়ালাম। কিন্তু তারপর যা দেখলাম তা দেখে তো আমাদের চোখ চড়ক গাছ। আমরা ভালো করে খেয়াল করে দেখলাম ধোঁয়াটা ক্রমশই ডানে বায়ে দোল খেতে খেতে উপরের দিকে উঠতে লাগলো। তার আয়তনও বাড়তে লাগলো সাথে সাথে। দেখতে দেখতে সেটা একটা মানুষের শরীরের মতো হয়ে গেল। মাথা, ঘাড়, কাঁধ সব স্পষ্ট হয়ে উঠল। আমার তখন যাকে বলে স্পেলবাউন্ড দশা। এমন দৃশ্য বাপের জন্মে দেখিনি। দেখলাম সেই ধোয়া মূর্তিটার মাথার অংশে চোখ, নাক, মুখ সব ফুটে উঠেছে। বিভৎস সে মুখ, তাকিয়ে থাকা যায় না। আর সেই ছায়া মূর্তির চোখের কোটর দুটোতে যেন আদ্যিকালের অন্ধকার জমাট বেঁধে আছে। কিন্তু সেই অন্ধকারের ভেতর থেকে সে আমাদের দেখছে। মুখটা হা করা, আর সেই হাড়ের ভেতর থেকে উকি দিচ্ছে সূচের মতো অসংখ্য দাগ। বাইরে জমাট অন্ধকার। দূরের গ্রামগুলোতে এখন শুধু কিছু ছড়ানো ছেটানো আলোর বিন্দু দেখা যাচ্ছে। এই অঞ্চলে যে 24 ঘন্টার মধ্যে গড়ে 14 ঘন্টা পাওয়ার কাট থাকে, সেটা সায়ন এই হোমস্টের কেয়ারটেকার হরির কাছে দুপুরেই জেনেছে। এই বাড়িটাতে জেনারেটর বা ইনভার্টার কিছুই নেই, সেটাও হরি জানিয়েছিল। হরি পাহাড়ি উপজাতির মানুষ। এরা সাধারণত নিজেদের মাতৃভাষা অথবা হিন্দিতেই কথা বলে, একটু আধটু বাংলাও বলতে পারে। একটা লণ্ঠন জেলে এনে টেবিলে রেখে ভাঙা ভাঙা বাংলা উচ্চারণে বলল, বলছিলাম কি স্যার, এখন কি একবার চা পিবেন? তাহলে বানাইতে বলি। না না, এখন চায়ের দরকার পরে নেই। যদি চা খাই তোমাকে জানাবো। এখন একটু টায়ার্ড লাগছে, তুমি এখন এসো। পরের দিন সকালে আমাদের বাড়ির কাজের মেয়েটা মিলি এঁঠো বাসন কোসন মাজতে বাড়ির পেছনের উঠানে পা রেখেই
ও মা গো বলে চিৎকার করে উঠল। সোমা তখন রান্নাঘরে ছিল আর আমি বেডরুমে। দুজনেই সেই চিৎকার শুনে দৌড়ে গেলাম। গিয়ে দেখি মিলি উঠানে বসে ঠক ঠক করে কাঁপছে। এঁঠো বাসনগুলো মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। ওর থেকে হাত দশেক তফাতে সিমেন্ট বাঁধানো উঠানের মাঝখানে পড়ে রয়েছে ডাকু। গলার নলিটা ছেঁড়া। ওর শরীরের অনেকটা অংশ যেন কোনো বুনো জানোয়ারে খেয়ে গেছে। উঠানের এদিক ওদিকে জমাট বাঁধা রক্ত আর ডাকুর শরীরের ছেঁড়া খোড়া টুকরো ছড়িয়ে আছে। সোমা ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। দিশা আমাদের একমাত্র মেয়ে। দিন কয়েকের জন্যে বাপের বাড়িতে এসেছিল আমাদের একমাত্র নাতি তাতাইকে নিয়ে। চেঁচামেচি শুনে ওর বেডরুম থেকে ছুটে এসে ওই ভয়ানক দৃশ্য দেখে বমি করতে শুরু করে দিল। জ্ঞান ফিরতে সোমা বলে উঠল, এসব এসব ঘোর অমঙ্গলের সংকেত। তোমায় আমি বলেছিলাম না, কেন তুমি এই কাজ করতে গেলে? এদিকে ততক্ষণে আমি মিউনিসিপ্যালিটির অফিসে খবর দিয়ে দিয়েছিলাম। ওরা লোক পাঠিয়ে ডাকুর বডিটা সরিয়ে উঠানটা ধুয়ে দিয়ে গেছে। বিছানায় আছোয়া সোমা তখনও থেকে থেকে কেঁপে উঠছে। দিশা ওর পাশে বসে কাঁদছে। 3 মাস বয়স থেকে ডাকু আমাদের পরিবারের সদস্য ছিল। দিশা আর তাতাইকে ভীষণ ভালোবাসতো ও। সোমাকেও, আমাকে তো বটেই। আমার দিকে চেয়ে সোমা বলল, সব তোমার দোষ, বুঝলে? সব তোমার দোষ। সেদিন ওই সাধু বাবাকে অপমান করেছিলে তুমি, ডাকুকে লেলিয়ে দিয়েছিলে। এগুলো তারই ফল। তোমার জন্যেই বেচারা ডাকুর এমন দশা হলো। ডাকুটা যে এইভাবে চলে যাবে আমি ভাবতেও পারিনি, বুঝলে? এরপর আরো ভয়ানক কি কি যে আমাদের জন্য অপেক্ষা করছে তা কে জানে। আমার তো ভয়ে এখনই বুক কাঁপছে। ডাকুর এরকম ভয়ঙ্কর মৃত্যুতে আপনার মনে কোনো কষ্ট হয়নি? মোহিতবাবু সায়নের প্রশ্নের জবাব না দিয়ে বলে যেতে লাগলেন, দিশার ছেলে তখনও ঘুম থেকে ওঠেনি। দিশা নিজের ঘরে চলে গেল। তারপরেই ওর ঘর থেকে শোনা গেল চিৎকার। ও বাবা, ও মা, শিগগির এসো, দাদা কেমন যেন একটা করছে। দিশার ঘরে ঢুকে দেখলাম 2 বছরের তাতায়ের শরীরটা কেমন যেন ধনুকের মতো বেঁকে গেছে আর ওর মুখের থেকে ফেনা বেরিয়ে আসছে। দিশা বলল, জ্বরে যে তাতায়ের গা পুড়ে যাচ্ছে মা, এমনটা কেন হলো বাবা? দিব্যি তো একটু আগেও ঘুমিয়েছিল, হঠাৎ করে এমন জ্বর কি করে হলো? সোমা ডাক্তার বাবুকে ফোন করতেই যাবে। নিমিষেই তাতাই আবার আগের মতন হয়ে গেল, পুরো সুস্থ। ওর গায়ে তখন জ্বরও নেই, মুখে ফেনাও নেই। সিলিং এর দিকে আঙ্গুল তুলে বলতে লাগলো, ওটা কে গো মা? ওটা কে? কোনটাকে? সিলিংয়ে কাকে দেখছিস তুই? ওটা তো ফ্যান। না, ফ্যান না তো, ওই যে খুলে বেড়াচ্ছে। ওই যে ওটা কে? সিলিং এর দিকে দেখলাম কিছুই নেই। দিশা কেঁদে উঠল। মা দেখো, তাতাই ভুল বকছে, শিগগির ডাক্তার কাকাকে ফোন করো। ডক্টর বসু যখন এলেন তাতাই তখন সম্পূর্ণ স্বাভাবিক। বিছানায় বসে খেলছে।
উনি তাতাইকে ভালো করে পরীক্ষা করে বললেন সবকিছু তো নর্মালই আছে, আপনারা যেমন বললেন তেমন কোনো লক্ষণই তো দেখছি না। স্ট্রেঞ্জ। ডক্টর বসু বিদায় নেয়ার পর সোমা বলল, ও ডাক্তার কিছু করতে পারবে না, এটা সাধারণ রোগ ব্যাধির ব্যাপার নয়। আমি তারিণী কাকাকে ফোন করছি, একটা শান্তি সস্তায়ন করাতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। আমি চুপ করে রইলাম। সোমা তখনই তারিণী কাকাকে ফোন করে সবকিছু খুলে বলল। সব শুনে উনি বললেন যে পুজো আর যজ্ঞের সমস্ত সরঞ্জাম সঙ্গে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়িতে পৌঁছে যাবেন। সেদিন বিকেলে কাঁচরাপাড়া থেকে তারিণী চরণ ব্যানার্জি এলেন, সোমাদের পারিবারিক পুরোহিত, তন্ত্রসিদ্ধ। ঘরে ঢুকেই দুবার নাক টেনে হাওয়া শুকে বললেন, মরা পোড়ার গন্ধের সাথে পচা মাংসেরও গন্ধ পাচ্ছি। তোমরা পাচ্ছ না? এ বাড়িতে যে পিশাচ আছে, তাড়াতে হবে। ভয় পেও না, আমি ব্যবস্থা করছি। যজ্ঞের আয়োজন করলেন তারিণী কাকা। তখন সন্ধে হয়ে এসেছে, প্রায় 2.5 ঘন্টা যজ্ঞ চলল, সঙ্গে মন্ত্র পাঠ। যজ্ঞের ধোঁয়ায় আমার শরীরটা যেন কেমন আনচান করতে লাগলো। ওখানে আর বসে থাকতে না পেরে বারান্দায় এসে বসলাম। যজ্ঞ শেষ করে তারিণী কাকা বললেন, আর ভয় নেই, পিশাচ এইবারে বিদায় নিয়েছে। এরকম কেন হলো কাকা? আমাদের ঘরে পিশাচ ঢুকলো কেন? তোমরা বলছো সাধুটা পিশাচকে ভোগ দেওয়ার কথা বলেছিল, তার মানে ও ছিল পিশাচ তান্ত্রিক। তান্ত্রিকদের মধ্যে একমাত্র ওরাই পিশাচকে ভোগ চড়ায়। পিশাচ তন্ত্রের নাম শুনেছ? তন্ত্র সাধনার বিভিন্ন পদ্ধতির মধ্যে সব থেকে ভয়ঙ্কর সাধনা। আমার গুরুদেবের কাছে শুনেছি তারা অশুভ শক্তির সাধনা করে। তোমরা নিশ্চয়ই পিশাচ সিদ্ধ তান্ত্রিকদের কথা জানো, যারা পিশাচকে বশ করে তাদের দিয়ে নানা রকম কাজ করিয়ে নেয়। কিন্তু পিশাচ তান্ত্রিকের ব্যাপারটা একটু অন্যরকম। এই সাধনায় সিদ্ধ হলে সাধক নিজেই পিশাচ হয়ে যায়। সাধকের আরাধ্য পিশাচ তার শরীরকে আশ্রয় করে। তখন পিশাচ শক্তির বলে সাধক হয়ে ওঠে মারাত্মক শক্তিধর। এই শ্রেণীর তান্ত্রিকরা খুব ভয়ঙ্কর হয়। এরা যে কোনো প্রাণীর কাঁচা মাংস খায়। আমার গুরুদেবের মুখে শুনেছি পিশাচ তান্ত্রিক নাকি কারোর উপরে বিরূপ হলে তার শরীরে অন্য পিশাচকে প্রবেশ করিয়ে দেয়। পিশাচগ্রস্ত মানুষটা তখন আর 5টা সাধারণ মানুষের মতোই সংসারে থাকে, কিন্তু সবার চোখের আড়ালে ভয়ঙ্কর সব কাজ করে বেড়ায়। সে তখন যে কোনো প্রাণীকে, এমনকি মানুষকেও মেরে তার কাঁচা মাংস খেতে অভ্যস্ত হয়ে পড়ে। তবে মোহিত বাবাজি, তুমি কিন্তু ওই তান্ত্রিককে লাথি মেরে আর ওর উপর কুকুর লেলিয়ে দিয়ে মোটেই ভালো কাজ করনি। কিছু মনে করো না বাবাজি, আমি তোমার বয়োজ্যেষ্ঠ হিসেবে বলছি, এমন চন্ডাল রাগ কিন্তু ভালো নয়। ওকে একটু বোঝান তো কাকা, মাথা গরম করে কি যে সব কাজ করে বসে তার ঠিকানা নেই। বাবাজি, শুনলাম তান্ত্রিকটা নাকি তোমাকে শাসিয়ে গেছিল। সেক্ষেত্রে কিন্তু তোমাকে এখন খুব সাবধানে থাকতে হবে। যাই হোক, আমি সব ব্যবস্থা করে দিয়েছি।
এবার বাড়ির চারপাশে মন্ত্র বন্ধন করে দিচ্ছি। দুশ্চিন্তার কিচ্ছু নেই, সব ক্রিয়াকর্ম সেরেই আমি এখান থেকে যাব। এরপর সব কাজকর্ম সেরে যখন তারিণী কাকা বেরোলেন তখন প্রায় রাত 9টা। আমি তারিণী কাকাকে বললাম, চলুন আপনাকে স্টেশনে ছেড়ে আসি। তারিণী কাকা বললেন, তার কোনো দরকার নেই বাবাজি, তুমি আবার এত রাতে কষ্ট করে এত দূরে যাওয়া আসা করবে কেন? আমি একাই চলে যাব, কোনো অসুবিধে হবে না। তবুও আমি তারিণী কাকাকে ছাড়তে স্টেশন পর্যন্ত গেলাম। তারপর ফিরে আসার পর দেখি সোমা দরজার কাছে দাঁড়িয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপছে। দেখো, গেটের পাশের টগর ফুল গাছটাতে একটাও পাতা বা ফুল নেই। তোমরা যাওয়ার সময় তো গাছটা ফুলে ভরা ছিল, বলো? বাগানের দিকের আলোগুলো জেলে ভালো করে দেখলাম পুরো গাছটা পুড়ে কালো হয়ে গেছে, ঠিক যেন গাছটার নিচে কেউ চিতা জ্বেলেছে। সরু ডালপালাগুলোও আগুনে পুড়ে কুঁকড়ে গেছে। গাছটার নিচে ঘাসের ওপর এক গাদা পোড়া ফুল আর পাতাও পড়ে আছে, কিন্তু ঘাসগুলো সব সবুজই আছে। আগুন জ্বালানোর কোনো চিহ্নও সেখানে নেই। সোমার চোখ মুখ ফ্যাকাশে হয়ে যেতে লাগলো। আমারও ভয় হলো ও আবার অজ্ঞান হয়ে না যায়। তাড়াতাড়ি বারান্দায় গিয়ে ওকে ধরলাম। রাত 12টা নাগাদ হঠাৎ সোমার ফোন বেজে উঠল। ও ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছিল। আমি ফোনটা ধরলাম। তারিণী কাকার বাড়ি থেকে ওনার বড় ছেলে বলল, বাবা বিকেলে আপনাদের বাড়িতে গেছিলেন, কিন্তু এখনো তো ফেরেননি। আমরা এদিকে খুবই চিন্তায় পড়ে গেছি। বাবা কি আপনাদের ওখানে আছেন? কিন্তু আমি তো নিজেই কাকাকে রানাঘাট লোকালে তুলে দিয়ে এসেছি, টিকিটও কেটে দিয়েছিলাম। তোমরা বরং স্টেশনে খোঁজ খবর নাও। ঠিক তখনই হরি ঘরে ঢুকলো, হাতে ডিনারের ট্রে, রুটির থালা, চিকেন কষার বাটি আর স্যালাডের প্লেট টেবিলের উপর রাখলো সে। আপনি ডিনার নেবেন না? না, আমার খাবার রাখা আছে, সেটাই খাবো। হরি অবাক চোখে একবার সায়নের দিকে, একবার সায়নের সামনের দিকে রাখা খালি চেয়ারটার দিকে তাকিয়ে রইল। কত রকমের মাতালার পাগল যে আছে এখানে। খাবারগুলো গরম থাকতে থাকতে খেয়ে নিন স্যার, আমি চলে যাচ্ছি। বাসনপত্র কাল সকালে এসে নিয়ে যাব। এই বাড়ির পিছনে আমার কটেজ, রাতে দরকার হলে ডাকবেন। সায়ন মাথা নেড়ে হ্যাঁ বলল। হরি চলে যাবার পর আবার বলতে শুরু করলেন মোহিতবাবু। পরের দিন সকালে বারান্দায় বসেছি, খবরের কাগজ দিতে এসে বিমল আমাকে বলল, সে কি সাংঘাতিক ব্যাপার কাকু! রেল লাইনের ধারে একটা বডি পড়ে আছে, গলার নলিটা ছেঁড়া। দেখে মনে হচ্ছে বডির অনেকটা কোনো বুনো জানোয়ার খেয়ে নিয়েছে। কিন্তু বুনো জানোয়ার এখানে কোত্থেকে আসবে? লোকটাকে দেখে আমার পুরোহিত বলে মনে হলো। বডিটার পাশে নামাবলি আর পুজোর জিনিসপত্র ছড়িয়ে রয়েছে। জিআরপি এসেছে। বডিটা যে কার এখনো জানা যায়নি, তবে এই এলাকার লোক নয়। মোহিত বাবু, আমার না খুব খিদে পেয়েছে, আমি এইবারে খেয়ে নি, কেমন? হ্যাঁ, এইবারে আপনি খেতে শুরু করুন। আমারও খাবার সময় হয়ে এসেছে। আপনাকে আর বেশিক্ষণ বিরক্ত করব না। তারপর এক এক করে আমার জীবন থেকে সবাই চলে যেতে লাগলো। মিলি, সোমা, দিশা, তাতাই, সবাই। কেবল আমি আজও এই অভিশপ্ত জীবন নিয়ে ঘুরে বেড়াচ্ছি। খিদে, বুঝলেন?
প্রচন্ড খিদে আমার, জানেন? এত খেলাম তবু খিদে যায় না। তবে এই নির্জন বাড়ি আর অন্ধকারের সুযোগ নিয়ে লোকটা কি ওকে ভয় দেখানোর চেষ্টা করছে নাকি? মনে মনে হাসলো সায়ন। খাবার চিবোতে চিবোতে সায়ন বলে উঠল, উফ, খুব ভালো রেঁধেছে চিকেনটা। বুঝলেন মোহিত বাবু, আপনি কিন্তু একটু খেতে পারতেন। সায়নকে খাবারে মনোযোগী হয়ে উঠতে দেখে মোহিতবাবু বললেন, এতক্ষণ আমি যা বললাম আপনাকে, আপনার বোধহয় বিশ্বাস হলো না, তাই না? সায়ন ওনার প্রশ্নে কোনো জবাবই দিল না। আসলে একটানা বাজে গপ্প শুনতে শুনতে ও বোর হয়ে গেছে। সায়নও এইবারে একা থাকতে চাইছিল, কিছুক্ষণ গান শুনতে চাইছিল, কিন্তু চক্ষু লজ্জার খাতিরে ভদ্রলোককে চলে যেতেও বলতে পারছিল না। মোহিতবাবু যেন সায়নের মনোভাব বুঝতে পেরেই আবারও বললেন, আমার কথাগুলো আপনার বোধহয় এখনো বিশ্বাস হলো না, তাই না? সায়ন মোহিতবাবুর দিকে না তাকিয়ে উত্তর দিলেন, না, আমি এসব বোগাস গপ্পে বিশ্বাস করি না। রাত হয়েছে অনেক। আমার মনে হয় আপনার এবার নিজের ঘরে যাওয়া উচিত। আমিও খেয়ে ঘুমোতে যাব। সায়ন বাবু, এইবারে দেখুন তো আপনার বিশ্বাস হয় কি না। রেকর্ড করা ভয়েসে নর্মাল স্পিড কমিয়ে দিলে শুনতে যেমন লাগে, তেমনই বিকৃত আওয়াজে মোহিতবাবুর কথাগুলো ভেসে আসতে শুরু করলো। সায়ন চমকে উঠে খাওয়া থামিয়ে মোহিতবাবুর দিকে চাইলো। চেয়ে দেখে কালো পশমের চাদর জড়ানো ধূসর রঙের ঘন ধোঁয়ায় তৈরি একটা মূর্তি ওর পাশে দাঁড়িয়ে আছে। তার চোখের কোটর দুটোতে যেন আদ্যিকালের অন্ধকার জমাট বেঁধে আছে, আর সেই অন্ধকারের ভেতর থেকেই সে সায়নকে দেখছে। মুখের হাঁটা অস্বাভাবিক রকমের বড়, আর সেই হায়ের ভেতর থেকে উকি দিচ্ছে সূচের মতো অসংখ্য দাঁত। এইবারে আমার খাওয়ার সময় হয়েছে সায়ন বাবু। সকালের চা নিয়ে এসে হরি দেখলো সায়নের ঘরের দরজা খোলা। ঘরে ঢুকে দেখলো টেবিলে পড়ে থাকা আধ খাওয়া ডিনার, আর মাটিতে পড়ে থাকা গলার নলি ছেঁড়া সায়নের আধ খাওয়া দেহটা।